ফিরে এলাম বিরতির পর। পারস্পরিক বোঝাপড়া আরো বৃদ্ধি করল পাকিস্তান এবং বাংলাদেশ। এবার দুই দেশের কূটনৈতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করল পাকিস্তান এবং বাংলাদেশ। এবার দুই দেশের কূটনৈতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি। সেখানেই এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুই দেশে যাদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে দুই দেশ যৌথভাবে সম্মত হয়েছে বলেই জানানো হয়েছে বিবৃতিতে। তবে ঠিক কবে থেকে এই ভিসাবিহীন চলাচল শুরু হবে তার উল্লেখ করা হয়নি। বুধবারের বৈঠকে স্থির হয়েছে, সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার রোধের মতো বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। পাকিস্তানের তরফ থেকে ওই কমিটির নেতৃত্বে থাকবেন অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররাম আঘা। তাছাড়া পুলিশি প্রশিক্ষণের বিষয়ে দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করবে বলে বৈঠকে স্থির হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে যাবে। বুধবার ঢাকায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাক মন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তারপর থেকেই দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনূসের প্রশাসন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকা এবং ইসলামাবাদের। বস্তুত গত বছরের ডিসেম্বরেই মোহাম্মদ ইউনূসের প্রশাসন জানিয়েছিল, বাংলাদেশের ভিসা সহজেই পেয়ে যাবেন পাকিস্তানিরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানের নাগরিক যদি বাংলাদেশে যেতে চান তাদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না। সব দেশে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসে এমনটাই নির্দেশ পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিমান দুর্ঘটনা। এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী রইল ইটালির ব্রেসিয়া। সমাজ মাধ্যমে ভাইরাল দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হাইওয়ের ওপরে ভেঙে পড়ল একটি এয়ারক্রাফট। ঘটনায় মৃত 2, জখম আরও 2। বিশ্বজুড়ে আকাশে আতঙ্ক। এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হল ইটালির ব্রেসিয়া। সেখানে আকাশ থেকে গোত্তা খেয়ে হাইওয়ের ওপর ভেঙে পড়ল একটি এয়ারক্রাফট। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার জেরে 2 জনের মৃত্যু ঘটেছে, জখম হয়েছেন আরও 2 জন। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে ব্রেসিয়ার কোর্ডামুলি হসপিটাল হাইওয়ের মাঝখানে। ছোট এয়ারক্রাফটটি ইটালির গ্র্যাগনানো থেকে ট্রেভিয়েন্স যাচ্ছিল। মঙ্গলবার বেলা 12টা নাগাদ সেটি গোত্তা খেয়ে আছড়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে। দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাইওয়ের ঠিক মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে বিমানটি। মাটিতে ধাক্কা লাগতে বিস্ফোরণ ঘটে। সেই আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক এবং একটি গাড়িও। অন্য একটি গাড়ি কোনো মতে অগ্নিকুণ্ডের কিছুটা আগে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ইটালির পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের 2 যাত্রী, সের্জিও রাভাগিলা বছর 75 এবং অ্যানা মারিয়া ডে স্তেফানো বছর 60। হাইওয়েতে থাকা 2 গাড়ি চালক আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে জখম হন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়, অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে হাইওয়ে দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে বিমান দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল। 6 বিমান কর্মী সহ অন্তত 46 জন যাত্রী ভিতরে ছিলেন। রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে উদ্ধৃতি করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বিমানটির খোঁজে তল্লাশি অভিযানে নামা একটি হেলিকপ্টার থেকে বিমানটির পোড়া ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। বিমানটি কিভাবে ভেঙে পড়ল কিংবা বিমানে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা কেউই আর বেঁচে নেই। যাত্রীবাহী ওই বিমানে ছিলেন 6 বিমান কর্মী সহ 46 জন যাত্রী। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির তরফে বিমানটির সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও সেটি কোথায় রয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে বিমানটি সাইবেরিয়া আঙ্গারা এয়ারলাইন্স মালিকানাধীন। বিমানটি গন্তব্যস্থলে ছিল রাশিয়ার আমুর প্রদেশের চীনা সীমান্তবর্তী শহর টিন্ডা। ওই প্রদেশের গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছে যাত্রীদের মধ্যে 5 জন শিশুও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইদাহো বিশ্ববিদ্যালয়ে 4 পড়ুয়া খুনের ঘটনায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। আদালত সূত্রে খবর, নৃশংসভাবে 4টি খুন করার অপরাধে ব্রায়ানকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, চুরির জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং $2,70,000 জরিমানার নির্দেশ দেয় আদালত। আইদাহো বিশ্ববিদ্যালয়ের 4 পড়ুয়া খুনের ঘটনায় ব্রায়ান কোবার্গারকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত। 2022 সালের 12 নভেম্বর ওই 4 পড়ুয়াকে ঘুমের মধ্যেই খুন করার অভিযোগ উঠেছিল। এরপর মস্কো পুলিশ তদন্ত শুরু করে ওই বছরের 30 ডিসেম্বর ব্রায়ানকে গ্রেফতার করে। পুলিশের কাছে ব্রায়ান খুনের কথা স্বীকার করেন। এরপর কেটে যায় প্রায় 2.5 বছর। বুধবার বিচারক স্টিভেন হিপলার তাকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, নৃশংসভাবে 4টি খুন করার অপরাধে ব্রায়ানকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, চুরির জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং $2,70,000 জরিমানার নির্দেশ দেয় আদালত। যে 3তলা বাড়িতে ঘটনাটি ঘটে সেখানে জানা কার্নোডেল, ইথান চ্যাপেন, ম্যাডিসন মগেন এবং ক্যালি গনকপস ছাড়াও আরও 2 জন ছিলেন, কিন্তু খুন হয় ওই 4 জন। পুলিশ এই ঘটনা তদন্তে নেমে প্রাথমিকভাবে অনুমান করেছিল যে তাদের কোনো শত্রু রয়েছে, কিন্তু খোঁজ খবর নিয়ে জানা যায় কারো সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্ক ছিল না মৃতদের। বহুদিন ধরে তদন্ত চলার পর শেষ পর্যন্ত 2022 সালের 30 ডিসেম্বর মস্কো পুলিশ ব্রায়ানকে গ্রেফতার করে। ব্রায়ানকে আদালতে হাজির করানো হলে নয়া তথ্য প্রকাশ্যে আসে। জানা যায় ব্রায়ানের সঙ্গে মৃত পড়ুয়াদের ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। অন্য একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনাও শেষ করে ফেলেছিলেন। জানান, স্রেফ খুন করার প্রতি তার ঝোঁক ছিল বলেই ওই 4 জনকে খুন করেন। পুলিশ সূত্রে খবর, পড়ুয়ারা যে বাড়িতে ছিলেন তার নিচের তলার দরজা আটকানো ছিল। বিশেষ কোড ব্যবহার করে ওই দরজা খোলা বা বন্ধ করা যেত। দ্বিতীয় তলায় কাচের স্লাইডিং দরজা ছিল। এই দরজা সহজে খোলা বন্ধ করা যায়। দোতলা এবং 3 তলার ঘরেই ছিলেন ওই 4 পড়ুয়া। একটি বড় মাপের ছুরি নিয়ে এক এক করে 4 জনকে হত্যা করেন ব্রায়ান। তারপর দোতলা দিয়ে বাইরে বেরিয়ে যান তিনি। 4 জনের সঙ্গে আরও যে 2 জন ছিলেন তাদের মধ্যে একজন ব্রায়ানকে স্বচক্ষে দেখেন বলে দাবি করেন। তিনি জানান, মাঝরাতে হঠাৎ কেলির গলার স্বর শুনতে পান তিনি। কেলি বলছিলেন এই ঘরে কেউ রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, কিছুক্ষণ পর জানার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এক পুরুষ কণ্ঠকে ওই মহিলা বলতে শোনেন, আমি তোমাকে সাহায্য করছি। ঘটনার কিছুই বুঝতে না পেরে ঘরের দরজা খুলেন তিনি। এই সময়ই চোখের সামনে হাতে ছুরি ধরা একটি অবয়ব দেখেন বলে দাবি করেন ওই মহিলা। চোখ মুখ মুখোশে ঢাকা, শুধু মোটা ভুরুটুকু দেখা যাচ্ছে। খুনি তাকে দেখতে পাননি বলে দাবি করেন ওই মহিলা। এরপরই দোতলা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান খুনি। ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানানো হয়। সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়ে একটি সাদা গাড়ি নিয়ে খুন করতে এসেছিলেন ব্রায়ান। তারপর সেই গাড়ির মালিকের খোঁজ নিয়ে ব্রায়ানকে খুঁজে বার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। জঙ্গলমহলের পথ ধরে বাংলার লোকসংস্কৃতির খোঁজে নেমেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলি। লোকবাদ্য, আদিবাসী সংস্কৃতির নৃত্য উৎসবকে কেন্দ্র করে একটি তথ্যচিত্র নির্মাণের উদ্দেশ্যে তারা ঘুরে বেড়াচ্ছেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। জঙ্গলমহলের পথ ধরে বাংলার লোকসংস্কৃতির খোঁজে নেমেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলি।
লোকবাদ্য আদিবাসী সংস্কৃতি নৃত্য উৎসবকে কেন্দ্র করে একটি তথ্যচিত্র নির্মাণের উদ্দেশ্যে তারা ঘুরে বেড়াচ্ছেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শোভন গাঙ্গুলি, যিনি একসময় সারেগামাপা চ্যাম্পিয়ন হয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন, এখন তার সঙ্গীত চর্চাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন। আধুনিক সঙ্গীতের বাইরে বেরিয়ে তিনি মনোনিবেশ করেছেন বাংলার মাটির গানে, জঙ্গলমহলের আদিবাসী লোকবাদ্যে। ধামসা, মাদল, তুমদাকের মতো বাদ্যযন্ত্রের তাল, লয়, ছন্দের বৈচিত্র্য এবং তার সাংস্কৃতিক গুরুত্ব নিয়েও চলছে শোভনের গবেষণা। আর সেই পুরো যাত্রাপথের রূপদান করছেন অভিনেত্রী সোহিনী সরকার, যিনি তথ্যচিত্রের পরিচালনার দায়িত্বে আছেন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের হাতিমারা মেলায় হাজির হন এই দুই শিল্পী। সেখানে আদিবাসীদের বিভিন্ন নৃত্য গান প্রত্যক্ষ করেন এবং সেগুলিকে ক্যামেরাবন্দি করেন। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ, সারপা, ভুয়াং, জোড়া ও সিঙ্গা নৃত্যের রূপ, অভিব্যক্তি এবং প্রাসঙ্গিক বাদ্যযন্ত্রের ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ খবর নেন তারা। প্রত্যন্ত জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে তিনি ঘুরছিলেন, ঠিক কারণটা কি? আসলে সোহিনীদি এবং শোভনদা তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আছে, লোকবাদ্যযন্ত্র আছে, সেগুলো দিয়ে ডকুমেন্টেশন করছেন। সেই কাজে আমাদের জঙ্গলমহলে তার আসা, ঝাড়গ্রামে আসা এবং বেলপাড়িতে ওই উদ্দেশ্যে এসেছিলেন। তিনি আর কোথায় কোথায় গিয়েছিলেন? কিন্তু নর্মালি উনি এসেছিলেন এখানে একটা গ্রাম আছে, আমরোলা গ্রাম আছে, সেই সঙ্গে হাতিমারা যে পাহাড় আছে, সেই পাহাড়গুলোর ওখানে গেছে। জানা গিয়েছে এই তথ্যচিত্র শুধুমাত্র সঙ্গীত নয়, আদিবাসী সমাজের জীবনধারা, উৎসব, বিশ্বাস এবং সংস্কৃতির বিস্তারেও আলোকপাত করবে। সোহিনী সরকারের কথায় এই প্রকল্প শুধুমাত্র একটি ডকুমেন্টারি নয়, এটি আমাদের মাটির সঙ্গে মানুষের সঙ্গে এক গভীর সংলাপ। এই বিষয়ে শোভন গাঙ্গুলি বলেন, এই লোকবাদ্যগুলি যে কি পরিমাণ সুর, ছন্দ এবং শক্তি বহন করে তা না শুনলে বোঝা যায় না। আমি নিজেই শিখছি, অনুভব করছি, এ যেন এক সঙ্গীত যাত্রা যার হৃদয় ছুঁয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি মুক্তি পেয়েছে সাইয়ারা ছবি। ছবিতে অভিনয় করেছে দুই নতুন মুখ, আর তাতেই ছক্কা হাঁকিয়েছে এই ছবি। এই ছবি দেখে কেউ কেঁদে ভাসিয়েছে, কেউ হাসপাতাল থেকে ছুটে গিয়েছে দেখতে। এবার সাইয়ারা দেখে কি বললেন ভারতী সিং, দেখুন। সাইয়ারা ছবি দেখে মূর্ছা যাচ্ছেন এই প্রজন্মের দর্শকেরা। বহু বছর পরে নাকি বড় পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গিয়েছে। কেউ ছবি দেখে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ছেন, কেউ আবার অসুস্থ অবস্থায় স্যালাইন নিতে নিতেও দেখতে যাচ্ছেন সাইয়ারা। এবার অহান পান্ডে ও অনিত পোদ্দার অভিনীত এই ছবি দেখে কেঁদে ভাসালেন ভারতী সিং। স্বামীকে নিয়ে ছবি দেখতে গিয়েছিলেন ভারতী। ছবি দেখে এসে একটি ভিডিওর মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন কৌতুকাভিনেত্রী। ভিডিওয় দেখা গিয়েছে কান্না মুছতে মুছতে ছবি দেখছেন ভারতী। ছবি শেষে তিনি বলেন, কি অসাধারণ একটা ছবি, 2-3 বার কেঁদেছি ছবিটা দেখে। শেষটা অসাধারণ, মধুর সমাপ্তি। বহু বছর পর এমন একটি ছবি তৈরি হলো এবং মুগ্ধ করলো। সত্যি খুবই আবেগপ্রবণ ছবি, অবশ্যই এই ছবি দেখুন। और ये सैयारा जो फिल्म है वो देखने जाएंगे हम, क्योंकि मोहित सूरी सर के हम बहुत बड़े फैन हैं। और बस जी सब रोते हुए बाहर आ रहे हैं, देखा फिल्म से क्या ऐसा है भाई, मुझे देखना है। ভারতী আরো বলেন, সত্যি মনে হচ্ছে কেন এত দেরিতে দেখলাম ছবিটা। আপনাদের সকলের এই ছবিটা দেখতে যাওয়া উচিত। যারা প্রেমে আছেন তাদের তো ভালো লাগবেই। বহু বছর পর মোহিত স্যার ফিরলেন এবং ছক্কা হাঁকালেন। গানগুলো বড় ভালো, হর্ষ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ছবির দুই নতুন অভিনেতার প্রশংসাও করেছেন ভারতী। সম্প্রতি মুক্তি পেয়েছে সাইয়ারা। অনেকেই আশিকি 2 এর সঙ্গে এই ছবির তুলনা করছেন। ছবি ইতিমধ্যেই বক্স অফিসে 150 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবির গানও সাড়া ফেলেছে নতুন প্রজন্মের উপর। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত নিউজ টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।